পরীক্ষাতে আসা পার্টস অফ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি কনফিউজড হয়ে যাই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে গিয়ে। আজকে আমরা শিখব এমন কিছু রুলস যেগুলো দিয়ে বাক্যগুলো থেকে আমরা খুব সহজে কিন্তু অ্যাডজেক্টিভগুলোকে শনাক্ত করতে পারি। তাহলে প্রথমে আসা যাক অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি তার কাছে। মূলত অ্যাডজেক্টিভ বলতে আমরা সেই সকল শব্দকে বুঝে থাকি যে সকল শব্দ কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে প্রকাশ করে থাকে। দ্যাট মিন্স নাউনকে মডিফাই করে থাকে। এই সকল শব্দগুলোকে আমরা চিনে থাকি অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে আজকে আমরা এমন কিছু ছোট ছোট টিপস শিখবো যেগুলো দিয়ে আমরা খুব সহজে বাক্যগুলো থেকে কিন্তু এই অ্যাডজেক্টিভগুলোকে শনাক্ত করতে পারি। প্রথমেই আসা যাক রুলস নাম্বার 1 এর কাছে। রুলস নাম্বার 1 এ আমি লিখেছি নাউনের আগে বসে। এখন নাউন বলতে আমরা মূলত কি বুঝে থাকি? কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। এখন বাক্যে নাউন সাধারণত আমরা দেখে থাকি অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, আবার কখনো কখনো কিন্তু অবজেক্টিভ ব্যবহৃত হয়ে থাকে। এখন যখন সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয় এর পূর্বে আমরা কিন্তু কোনো শব্দ পাই না যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে চিহ্নিত করতে পারি। কিন্তু যখন নাউন অবজেক্টের স্থানে থাকবে এবং এই অবজেক্টের স্থানীয় নাউনের পূর্বে যে শব্দটি ব্যবহৃত হবে আমরা তাকে কি হিসেবে জানবো? আমরা তাকে অ্যাডজেক্টিভ হিসেবে জানবো। যেমন আমি যদি ছোট্ট একটি উদাহরণ দেই যে শি ইজ আ বিউটিফুল গার্ল, হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখন লক্ষ্য যদি করি প্রথম বাক্যটাতে আমি কি লিখেছি? শি ইজ আ বিউটিফুল গার্ল, সে একজন সুন্দর বালিকা। তাহলে আমি যদি এই সেন্টেন্সটা থেকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের স্থানে আছে কি? একটা প্রোনাউন। কি আছে? একটা প্রোনাউন। এবং এরপরে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে পাচ্ছি ইজকে। এখানে ডিটারমাইনার এবং অবশিষ্ট যে দুটো শব্দ আমার বাক্যটাকে কমপ্লিট করতে ব্যবহৃত হয়েছে একটা হচ্ছে বিউটিফুল, একটা হচ্ছে গার্ল। বিউটিফুল মানে কি? সুন্দর, এবং গার্ল কি? বালিকা, যেটা মূলত কমন নাউনকে রিপ্রেজেন্ট করে থাকে। আমি রুলে বলেছি নাউনের আগে বসে থাকে অ্যাডজেক্টিভ। তাহলে আমি যদি নর্মালি এই রুলটার কথাও চিন্তা করি তাহলে গার্ল একটা কমন নাউন এবং এর পূর্বে যে বিউটিফুল বসেছে সে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অপরদিকে আমি সংজ্ঞায় বলেছিলাম যে ওয়ার্ডগুলো দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে নির্দেশ করবে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং উক্ত সেন্টেন্সটিতে বিউটিফুল দ্বারা কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? সাবজেক্টের একটি গুণ সম্পর্কে ধারণা দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি উক্ত সেন্টেন্সটিতে নাউনের পূর্বে যে ব্যবহৃত ওয়ার্ডটি আছে সে হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। একইভাবে দ্বিতীয় সেন্টেন্সটিতে আমি বলেছি হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে একজন মেধাবী ছাত্র। ঠিক একইভাবে এই সেন্টেন্সটিতেও প্রথমে বসেছে প্রোনাউন, এরপরে বসেছে ভার্ব, ডিটারমাইনার হিসেবে আমরা পাচ্ছি একে, এবং আমরা শেষে যে দুটো শব্দ পাচ্ছি লাস্টেরটা হচ্ছে নাউন, কমন নাউন। তাহলে এই কমন নাউনের পূর্বে ব্যবহৃত যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি ব্রিলিয়ান্ট, সে কি? সে হচ্ছে একটি অ্যাডজেক্টিভ যা নাউন বা প্রোনাউনকে কি করছে? মডিফাই করছে। অর্থাৎ এখানে প্রোনাউন না, সাবজেক্ট হিসেবে আমরা যে প্রোনাউনটি পাচ্ছি হি, সে কেমন স্টুডেন্ট? সে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা বাক্যে যদি অবজেক্ট স্থানীয় জায়গায় কখনো নাউন ব্যবহৃত হয় এর পূর্বে যে শব্দটি বসে মূলত সেই নাউনটাকে মডিফাই করবে সেই শব্দটা হয়ে যাবে কি? সেই শব্দটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এবার আসা যাক রুলস নাম্বার 2 এর কাছে। আরও একটি সহজ টিপস যা দ্বারা আমরা অ্যাডজেক্টিভকে শনাক্ত করতে পারি। রুলস নাম্বার 2তে আমি এখানে বলেছি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব বলতে আমরা কোন ভার্বগুলোকে যেন বুঝে থাকি? যেই সকল ভার্ব মূলত কি করবে না, কোনো দুটো ভার্বের মধ্যে শনাক্ত করবে না, বরঞ্চ সে কখনো কখনো নাউনের মতো, অ্যাডজেক্টিভের মতো বা অ্যাডভার্বের মতো ভূমিকা রাখবে। এখন এই লিঙ্কিং ভার্ব বলতে আমরা কোনগুলোকে বুঝে থাকি? বি, বিকাম, সিম, অ্যাপিয়ার, ফিল, লুক, রিমেইন, স্মেল, সাউন্ড, টেস্ট, এই সকল ভার্বগুলোকে। এখন এই সকল ভার্বের পরেও সাধারণত আমরা কি দেখে থাকি? অ্যাডজেক্টিভ বসে থাকে। যেমন আমি যদি উদাহরণ দিই বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। যেমন আমি যদি বলি মিতা লুকস হ্যাপি, দ্য water feels cold, it sounds good. তাহলে আমি যে তিনটি উদাহরণ লিখলাম প্রথম সেন্টেন্সটাতে লিখেছি কি? মিতা
লুকস হ্যাপি। মিতাকে দেখতে কি মনে হচ্ছে? খুব খুশি মনে হচ্ছে, তাই তো? তাহলে এই বাক্যতে যদি আমি পার্সিভ স্পেস আইডেন্টিফাই করি, মিতা এখানে সাবজেক্ট, যে কিনা একটা নাউন। পরবর্তীতে ব্যবহৃত লুকস, এটা হচ্ছে একটা ভার্ব, যেটা দ্বারা কোনো একটা ক্রিয়াকে বোঝাচ্ছে যে সে তাকে দেখতে কেমন দেখাচ্ছে, তাকে দেখতে সুখী দেখাচ্ছে। এই যে দেখানো, এটা একটা কাজ। এরপরে আমরা যে হ্যাপি শব্দটি বসিয়েছি, হ্যাপি অর্থ কি সুখী। নর্মালি যদি বলি হ্যাপি অর্থ সুখী, এটা দ্বারা কি করা হচ্ছে যে নাউনের দোষ, গুণ বা অবস্থার সংখ্যা, পরিমাণ বোঝানোর মতো গুণটাকে বোঝানোর বা অবস্থাকে বোঝানোর জন্য কিন্তু হ্যাপি শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে। কিন্তু আমি যে রুলসটা বললাম যে লিঙ্কিং ভার্বের পরে সাধারণত কি হয়ে থাকে? অ্যাডজেক্টিভ বসে থাকে। এখানে এই লুকসটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এই লিঙ্কিং ভার্বের পরে ব্যবহৃত যে শব্দটা আমরা বাক্যে লিখেছি এটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে সেকেন্ড যে সেন্টেন্সটা আমি লিখেছি, দ্য ওয়াটার ফিলস কোল্ড, পানিটা কেমন? পানিটা ঠান্ডা। তাহলে দ্য ওয়াটার, এটা যদি নাউন হয়ে থাকে, ফিলস হচ্ছে ভার্ব, এবং এরপরে যে ব্যবহৃত শব্দটা সে কি? অ্যাডজেক্টিভ। কেন সে অ্যাডজেক্টিভ? কারণ এর পূর্বে যে ভার্বটি ব্যবহৃত হয়েছে সে কিন্তু এখানে লিঙ্কিং ভার্ব। তৃতীয় সেন্টেন্সটাতে আমি লিখেছি ইট সাউন্ডস গুড। ইট সাউন্ডস গুড, যথারীতি এখানে সাবজেক্ট স্থানীয় শব্দটা হচ্ছে প্রোনাউন, এবং ভার্ব হিসেবে আমরা পাচ্ছি কাকে? সাউন্ডসকে, যে শুধুমাত্র ভার্ব নয়, সে হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পরে যে শব্দটা আমরা ব্যবহার করেছি গুড, এটা কি? এটা নিঃসন্দেহে বলা যায় একটা অ্যাডজেক্টিভ। তার মানে আমরা যদি কোনো বাক্যের মধ্যে এই লিঙ্কিং ভার্বগুলোকে দেখে থাকি, তারপরে যে শব্দটা আমরা ব্যবহার করি, আমরা বলতে পারি সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলতে পারি যে নাউনের পূর্বের শব্দটি যেমন অ্যাডজেক্টিভ, ঠিক তেমনি বাক্যের মধ্যে যখন আমরা লিঙ্কিং ভার্বকে খুঁজে পাবো, লিঙ্কিং ভার্বের পরে ব্যবহৃত যে শব্দটা আমরা ইংরেজি বাক্যে ব্যবহার করি সেও কিন্তু অ্যাডজেক্টিভ। এবার আসা যাক রুলস নাম্বার 3 এর কাছে। রুলস নাম্বার 3তে আমরা কি দেখতে পাচ্ছি? হোয়াট কাইন্ড, হুইচ ওয়ান, হাউ মেনি, হাউ মাচ দিয়ে নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সে হচ্ছে অ্যাডজেক্টিভ। হোয়াট কাইন্ড কোন প্রকারের, হুইচ ওয়ান কোনটি, হাউ মেনি কত, হাউ মাচ কতটা পরিমাণ, এই ধরনের প্রশ্নগুলো যদি আমরা করি, যে উত্তরটা আমরা পাবো সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি three pens are mine. She has some new books. তাহলে প্রথম বাক্যটাতে কি আমি বলেছি? 3 pens are mine, 3টি কলম আমার। এখন আমি যদি প্রশ্ন করি কয়টি কলম আমার, আমি কোন উত্তরটা পাবো? 3, 3টি কলম আমার। তাহলে আমরা বলতে পারি 3 হচ্ছে অ্যাডজেক্টিভ। অপরদিকে সেকেন্ড সেন্টেন্সে যখন আমি বলছি she has some new books, তার কি আছে? তার কিছু নতুন বই আছে। তার কতগুলো বই আছে? তার কিছু সংখ্যক নতুন বই আছে। তাহলে কিছু বা সংখ্যা পরিমাণ নির্দেশ করার জন্য আমি কোন শব্দটাকে ব্যবহার করেছি? সাম। তাহলে উক্ত সেন্টেন্সটিতে সাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তার মানে আমরা যদি কোনো সেন্টেন্সে ব্যবহৃত নাউন বা প্রোনাউনকে হোয়াট কাইন্ড, হুইচ ওয়ান, হাউ মেনি, হাউ মাচ দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা আমরা পাবো নিঃসন্দেহে আমরা বলতে পারি সেই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আসা যাক রুলস নাম্বার 4 এর কাছে। রুলস নাম্বার 4 এ কি বলা হয়েছে? যেই শব্দগুলোর সাথে ER, EST, মোর বা মোস্ট ব্যবহার করে তুলনা করা যায়, আমরা কি জানবো? সেই সকল ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ হিসেবে জানবো। অর্থাৎ আমরা নর্মালি কোনো একটা বাক্যে কোনো একটা শব্দ বসিয়ে তো তাকে দিয়ে মূলত নাউন বা প্রোনাউনের বিভিন্ন ধরনের অবস্থা, দোষ, গুণ বা কোনো একটা কাজ সে কীভাবে করছে এই ধরনের অনেক কিছু অর্থ প্রকাশ করে থাকি। কিন্তু যদি স্পেশালি এই 4টা শব্দাংশ যুক্ত করে আমরা একাধিকের সাথে তুলনা বোঝানোর জন্য কোনো শব্দকে ব্যবহার করি, আমরা তাহলে সেই শব্দটাকে বলতে পারবো অ্যাডজেক্টিভ। যেমন উদাহরণ দিয়ে যদি বলি she is the smallest girl in the class. Ritu is the most brilliant
গার্ল। তাহলে আমি যে উদাহরণ দুটো লিখেছি, প্রথম বাক্যটিতে বলেছি শি ইজ দ্য স্মলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। অর্থ কি দাঁড়ায়? যে ক্লাসের মধ্যে সে সবচাইতে ছোট। তাহলে স্মল অর্থ আমরা জানি কি ছোট, কিন্তু যখন আমি স্মলেস্ট বলছি তখন কিন্তু বোঝানো হচ্ছে যে এখানে আরো অসংখ্য ব্যক্তিবর্গ আছে, তার মধ্যে আমি সুনির্দিষ্টভাবে যাকে বোঝানোর চেষ্টা করছি সে হচ্ছে সবচাইতে ছোট। তার মানে এখানে আমরা একটা কম্প্যারিজন দেখতে পাই। তাহলে এই কম্প্যারিজনটা মূলত কোন ওয়ার্ডটা দিয়ে তৈরি হয়েছিল? স্মলেস্ট দিয়ে তৈরি হয়েছিল। এখন স্মলেস্ট দিয়ে তৈরি হওয়ার ক্ষেত্রে কোন শব্দাংশটি ভূমিকা রেখেছে? ইএসটি এই শব্দাংশটি কি ভূমিকা রেখেছে। তাহলে আমি রুলসে বলেছিলাম যে ইএসটি এই শব্দাংশটি যদি কোনো ওয়ার্ডের সাথে বসে তুলনা প্রকাশ করতে ব্যবহৃত হয় তাহলে উক্ত শব্দটি কি হয়ে যাবে? উক্ত শব্দটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলতে পারি এই যে আমরা শি ইজ দ্য স্মলেস্ট গার্ল ইন দ্য ক্লাস সেন্টেন্সের মধ্যে যে স্মলেস্ট শব্দটি পেলাম সে হয়ে যাচ্ছে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। অপরদিকে সেকেন্ড যে সেন্টেন্সটা আমি বলেছি ঋতু ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট গার্ল, ঋতু কি সবচাইতে মেধাবী ছাত্রী। তাহলে যখন আমি সবচাইতে মেধাবী ছাত্রী বলছি তার মানে কি এখানে আমি একটা তুলনা করেছি, ওর পাশাপাশি আরো অসংখ্য স্টুডেন্ট আছে যাদের মধ্যে আমি তুলনাকে প্রকাশ করে বোঝাতে চাইছি। এতে করে বোঝা যাচ্ছে এই যে আমার বাক্যে ব্যবহৃত মোস্ট শব্দটি সে কি করেছে? সে চুপি চুপি কিন্তু একটা কম্প্যারিজন করেছে। কার সাথে? অন্যদের সাথে। তাহলে যেহেতু মোস্ট শব্দটি ব্রিলিয়ান্টের সাথে যুক্ত হয়ে পুরো বাক্যটি দ্বারা একটি কম্প্যারিজন অর্থ আমাদের কাছে প্রকাশ করছে, তাহলে আমরা বলতে পারি এই মোস্টের সাথে ব্যবহৃত যে শব্দটি আছে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের মনে রাখতে হবে বাক্যের মধ্যে যদি আমরা কখনো ইআরইএসটি মোর বা মোস্ট এই শব্দাংশগুলো দ্বারা গঠিত কোনো শব্দ দ্বারা কোনো তুলনা প্রকাশ করি তাহলে তারা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এবার আসা যাক পঞ্চম রুলসটির কাছে। পঞ্চম রুলসটি খুবই সহজ, সেটা হচ্ছে যদি কখনো কোনো সংখ্যা বা পরিমাণ নির্দেশক কোনো শব্দ আমাদের ইংরেজি বাক্যে ব্যবহৃত হয়ে থাকে তাহলে সেই সংখ্যা বা পরিমাণ নির্দেশক শব্দটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। তাহলে চিন্তা হবে আমাদের সেই শব্দগুলো কারা। সেই শব্দগুলো হিসেবে আমরা পেয়ে থাকি ম্যানি, মাচ, সাম, ফিউ, লিটল, সেভারেল, দিস, দ্যাট, দোজ, মাই, ইয়োর, হিজ ইত্যাদি। এইগুলো দ্বারা মূলত আমার কি করা হয়ে থাকে? সংখ্যা বা পরিমাণ নির্দেশ করা বোঝানো হয়ে থাকে। যখন সংখ্যা বা পরিমাণ নির্দেশ করবে এরা বাক্যে ব্যবহৃত হয়ে তখন আমরা ইংরেজি বাক্যে এদেরকে অ্যাডজেক্টিভ হিসেবে চিহ্নিত করব। এবার আসি আরো একটি সহজ উপায়ের কাছে, যেই উপায়টা আমাদের মনে রাখলে খুব সহজেই আমরা কিন্তু শব্দটিকে অ্যাডজেক্টিভ বলে চিহ্নিত করতে পারবো। এজন্য আমাদের মনে রাখতে হবে কিছু নির্দিষ্ট শব্দাংশ। এখন এই শব্দাংশগুলো মনে রাখলে আমরা এই শব্দাংশগুলো যেই শব্দের সাথে পাবো সেই প্রত্যেকটি শব্দই কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে আমাদের কাছে পরিচিত হয়ে যাবে। তাহলে সেই শব্দাংশগুলো কি? আমরা এই যে বোর্ডে লিখেছি যে ওয়ার্ডের শেষে থাকবে অর্থাৎ সাফিক্স। আমরা জানি যে সকল শব্দাংশ মূলত কোনো ওয়ার্ডের শেষে বসে নতুন কোনো শব্দ গঠন করে তাদেরকে সাফিক্স বলে। তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা এই সাফিক্সগুলোকে পাই তাহলে আমরা তাদেরকে বলবো অ্যাডজেক্টিভ। যেমন আমি এখানে কোন কোন শব্দগুলো লিখেছি, যেমন বিএলই, আইএসএইচ, এলইডাবলএস, এএন অথবা আরওয়াই, আইভিই, এফইউএল, এএল বা এআর, এটিই, আইএলই, আইসি, এন্ট অথবা এটিই, ওইউএস, ইএনটি অথবা লেন্ট, টিআইভিই, এসআইভিই, লাইক, সামওয়ান এলস। সকল শব্দাংশ যুক্ত করে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ গঠন করে থাকি। তাহলে কিছু উদাহরণ দিয়ে দেখা যাক যে আসলে এই শব্দাংশ দিয়ে গঠিত যে শব্দটা হয় সে অ্যাডজেক্টিভ কিনা। প্রথমে আসি, যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা কি এলইডাবলএস সাফিক্স। এখন এই এলইডাবলএস দিয়ে গঠিত শব্দ কেমন হতে পারে? যেমন হচ্ছে হোপ লেস, যে আশাবাদী নয়, কেয়ার লেস, যার কোনো বিষয়ের প্রতি যত্ন নেই। তাহলে এই দুটো শব্দ কি করছে? যখনই কোনো বাক্যের মধ্যে ব্যবহৃত হবে সে কিন্তু সেই নাউনটার অবস্থাকে প্রকাশ করবে। তাহলে আমরা কি জানি যে সকল ওয়ার্ড কোনো নাউনের অবস্থা প্রকাশ করে তাদেরকে কি বলা হয়ে থাকে? অ্যাডজেক্টিভ। অপরদিকে আমি যদি বলি আর ওয়াই দিয়ে গঠিত করি অর্ডিনারি, অর্ডিনারি, আইইভি দিয়ে যদি গঠন করি তাহলে কি হয়? অ্যাক্টিভ। যদি এফইউএল দিয়ে গঠন করি ইউজফুল, হেল্পফুল। তাহলে অর্ডিনারি মানে স্বাভাবিক, অ্যাক্টিভ মানে কর্মঠ, ইউজফুল মানে উপকারী,
হেল্পফুল মানে সাহায্যকারী। এরা যখনই কোনো বাক্যের মধ্যে ব্যবহৃত হবে সে কি করে থাকবে, কোনো একটি বাক্যে বসে সেই বাক্যের যে সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন ব্যবহৃত হচ্ছে তাকে কি করবে, তাকে মডিফাই করবে। সে বাক্যে ব্যবহৃত হয়ে সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে তার দোষ গুণ এগুলোকে প্রকাশ করবে। তাহলে আমরা জানি সাধারণত অ্যাডজেক্টিভ এই কাজগুলো করে থাকে। তাহলে আমি যে সাফিক্সগুলোর কথা বললাম এগুলো গঠিত হয়ে যে শব্দগুলো নতুনভাবে এখানে উপস্থাপিত হলো সেগুলো কি, সেগুলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলতে পারি কি যে আমাদের ইংরেজি প্রশ্নপত্রে বা ইংরেজি কোনো বাক্যের মধ্যে যেই শব্দটার নিচে দাগাঙ্কিত থাকে যে এই শব্দটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, যদি সেই শব্দটার শেষে আমরা এই ধরনের সাফিক্সগুলো দেখে থাকি তাহলে নিঃসন্দেহে তাদেরকে বলতে পারবো কি তারা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে আমরা বলতে পারি কি কোনো একটা নাউনের পূর্বে যে শব্দটা গঠিত বসবে সে হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, কোনো লিঙ্কিং ভার্বের পরে যে শব্দটি বসে সে হচ্ছে গিয়ে আমার অ্যাডজেক্টিভ। যদি আমরা নাউন বা প্রোনাউনকে হোয়াট কাইন্ড, হুইচ ওয়ান, হাউ মেনি, হাউ মাচ দিয়ে প্রশ্ন করি যে উত্তরটা পাবো সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কোনো একটি শব্দের সাথে যদি ER, EST, মোর অথবা মোস্ট এগুলো ব্যবহার করে আমরা যদি সেই শব্দটি দ্বারা কোনো তুলনা প্রকাশ করি যে শব্দটা আমরা পাবো সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এর পাশাপাশি কোনো বাক্যে ব্যবহৃত কোনো শব্দ দ্বারা যদি সংখ্যা বা পরিমাণ নির্দেশ করা বোঝানো হয় তাহলেও সেই শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। এবং সবচাইতে ইউজফুল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যদি এই সাফিক্সগুলোকে মনে রাখি এবং কোনো শব্দের শেষে যদি এই সাফিক্সগুলোকে দেখতে পাই তাহলে আমরা কিন্তু নিঃসন্দেহে বলে দিতে পারবো সেই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের ইংরেজি কোনো একটা বাক্য থেকে হোক বা আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে যে বাক্যগুলো থাকে সেখান থেকে অ্যাডজেক্টিভ খুঁজে পাওয়াটা কিন্তু আমাদের জন্য খুব বেশি সহজ হয়ে যাবে।